প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমাদের একজন বিশেষ অতিথি, তিনি ভারতবর্ষেই থাকেন কিন্তু এই বাংলার সঙ্গে তার নারীর টান আছে। তিনি সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট এর সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি ঢাকায় এসেছিলেন একটি রাজনৈতিক সম্মেলনে যোগ দিতে। আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম বাংলাদেশের রাজনৈতিক চেহারা, বিশেষ করে বাম রাজনীতির চেহারা, উপমহাদেশের বাম রাজনীতির প্রেক্ষিতে কিভাবে দেখেন, এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বাম রাজনীতি নিয়ে, সমাজতন্ত্র নিয়ে নানা প্রশ্ন আছে, সেই বিষয়গুলি নিয়ে কথা বলবার জন্য তিনি হচ্ছেন প্রভাস ঘোষ, সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রভাস, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি। আমি মূল অনুষ্ঠানে যাওয়ার আগে একটুখানি শুধুমাত্র আপনার সাথে সম্পর্কটা একটু গাঢ় করে নেই। আপনি বলছিলেন যে আপনি এই বাংলারই ছেলে। হ্যাঁ, আমার জন্ম নোয়াখালী জেলায়, আমার রাজনৈতিক জীবনের সূচনা এই জেলায়। তারপর কখন চলে গেলেন ভারতে? 1950 সালে, তখন আমি ক্লাস 8-এর ছাত্র। আপনি বলছিলেন যে আপনার রাজনীতির সূত্রপাতটাও এই বঙ্গেই। এই বঙ্গে নেতাজির আজাদিন বাহিনীর যারা প্রিজনার্স, তাদের ট্রায়াল চলছিল। কর্নেল রশিদ আলী, তার ফাঁসির আদেশ হয়েছিল। তখন গোটা ভারতবর্ষের তোলপাড়, প্রচন্ড বিক্ষোভ, কয়েকশো লোক মারা যায় ব্রিটিশ আমলে। সেই সময় মিছিল হয়। আমি মাইজদি গ্রামের ছেলে, ওখান থেকে মিছিল নিয়ে আমরা ডিস্ট্রিক্ট টাউনে আমাদের মাস্টারমশাইরা নিয়ে গিয়েছিলেন। এটা আমার প্রথম রাজনৈতিক জীবনের প্রত্যক্ষ পদক্ষেপ। তারপর কিভাবে রাজনীতির সাথে সম্পর্কিত হয়ে থাকলেন একটু যদি বলেন, আপনার সম্পর্কে শুনে। আমি এখানে থাকতে থাকতে প্রথম আরএসপি, পরে অবিভক্ত সিপিআই, আর যখন কলকাতা যাই তখন একটু ডিসলিংড ছিলাম। আমি স্কুলে একটা সাংস্কৃতিক সংগঠন করি, মার্ক্সবাদী পাঠচক্র গড়ে তুলি। সেই সময় মার্ক্সবাদের বইপত্রের প্রয়োজন অনুভব করতে থাকি। সেই সূত্রে একটা ক্লাবের সাথে যোগাযোগ হয়, দক্ষিণ কলকাতা কালচার ক্লাব। সেই ক্লাবটা তখন এসইসিআই পার্টি পরিচালনা করত। কমরেড শিবদাস ঘোষ যাতায়াত করতেন, স্টাডি ক্লাস নিতেন। এই স্টাডি ক্লাসের মাধ্যমে আমি আকৃষ্ট হই। আমরা যতদূর জানি, আমরা সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়ার কার্যক্রম সম্পর্কে খুব বেশি যে আমরা এই দেশে জানি সেরকম না। যতটুকু জানি যে 1948 সনে শিবদাস ঘোষ এটার যাত্রা শুরু করেন, পার্টি প্রতিষ্ঠা করেন। তারপর থেকে ভিন্ন ধারায় কিন্তু কমিউনিস্ট রাজনীতিকে ধারণ করে আপনারা এগিয়ে গেছেন, এবং আপনারা নিজেদেরকে দাবি করেন, সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট নিজেদেরকে দাবি করে ভারতবর্ষের একমাত্র কমিউনিস্ট পার্টি, যথার্থ কমিউনিস্ট পার্টি মনে করি আর কি। মানে অন্যদের চাইতে একটু পৃথক। হ্যাঁ, কি জন্য, মানে কেন আপনারা, ধরেন আমরা সিপিআইএম, সিপিআই এদের নাম জানি, আমরা অন্য আরো অনেক যারা বামফ্রন্টের সহযোগী ছিলেন বিশেষ করে পশ্চিমবঙ্গে তাদের নাম জানি, কিন্তু তাদের চাইতে যখন এসইসিআই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় তখন সিপিআই, সিপিএম নকশাল এসব কিছু ছিল না, অবিভক্ত সিপিআই। এই অবিভক্ত সিপিআই এর কার্যক্রম লক্ষ্য করেই মূলত স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা, সেটা স্টাডি করে কমরেড শিবদাস ঘোষ এই সিদ্ধান্ত উপনীত হন যেটা যথার্থ মার্ক্সবাদী দল নয়। যদিও নেতারা খুব সৎ ছিলেন, ত্যাগী ছিলেন, এটা তিনি বারবারই বলে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করতেন, আমাদেরকেও সেভাবে শিক্ষিত করেছিলেন। কিছু রাজনৈতিক গুরুতর ভুল তারা করেছিল, যেমন 1925 সালে মহান স্টালিন নেতৃত্বে আন্তর্জাতিক, তিনি বলেছিলেন ভারতবর্ষ উপনিবেশগুলির মধ্যে সবচেয়ে পুঁজিবাদের ক্ষেত্রে এগিয়ে আছে। ভারতের জাতীয় বুর্জোয়াদের প্রধান অংশ সাম্রাজ্যবাদের সাথে আপোষ করে চলছে, তারা শ্রমিক বিপ্লবকে ভয় পায়। আর মধ্যবিত্ত যে পেটিবুর্জোয়া অংশ, তার বিপ্লববাদী। ভারতে যারা কমিউনিজমের জন্য লড়বে, এই মধ্যবিত্ত বিপ্লববাদের সাথে তাদের ঐক্য করে আপোষমুখী জাতীয় বুর্জোয়াদের বিচ্ছিন্ন করে সর্বহারা নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। 1925 সালে ছিল এটা গাইডলাইন। এরা এখানে তার বিপরীত আচরণ করেছেন।
সুভাষ বোস সকলেই জানে ভারতবর্ষের মিলিটেন্ট স্ট্রাগলের প্রতিনিধি ছিলেন, আপোষহীন ধারার বিপ্লবাত্মক ধারার প্রতিনিধি ছিলেন। তিনি যখন জয়যুক্ত হন প্রেসিডেন্ট হিসাবে, কংগ্রেস ছিল তখন একটা প্ল্যাটফর্ম, তার মধ্যে সিপিআইও ছিল, অন্যরাও ছিল, আপোষহীন, আপোষমুখী, মার্ক্সবাদী, অমার্ক্সবাদী, অনেকটা চীনের প্রথম যুগের কুওমিন্টাং পার্টির মতো আর কি, যার মধ্যে কমিউনিস্টও ছিল ডক্টর সানি ইয়াতসেনের নেতৃত্বে। সেই সময় একটা বিরাট অপরচুনিটি ছিল। কিন্তু সুভাষ বোস যখন কংগ্রেস প্রেসিডেন্ট হয়ে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন ডাক দিলেন, সুভাষ বোস কমিউনিস্ট ছিলেন না, কিন্তু সোভিয়েতকে খুব সমর্থন করতেন। সুভাষ বোসের একটা উক্তি আছে, 19 শতাব্দীর জার্মানির অবদান হচ্ছে মার্ক্সবাদ, 20 শতাব্দীর রাশিয়ার অবদান হচ্ছে শ্রমিক বিপ্লব, সর্বহারা রাষ্ট্র। এবং যখন সোভিয়েত ইউনিয়নকে আইসোলেট ধ্বংস করার চেষ্টা করছিল, হরিপুরা কংগ্রেসে তিনি সোভিয়েতের পক্ষে ভারতবর্ষের মানুষকে দাঁড়াবার আহ্বানও জানিয়েছিলেন। জমিদারি প্রথার অবসানের স্লোগান তুলেছেন, যেটা গান্ধীবাদী নেতৃত্ব চাইছিল না, বা শ্রমিক শ্রেণী কংগ্রেসে আসুক চেয়েছিলেন। এই সময় সুভাষ বোসকে কর্নার করার চেষ্টা করে আপোষমুখী দক্ষিণপন্থীরা, গান্ধীবাদীরা। সুভাষ বোস সেকেন্ড টাইম যখন দাঁড়ান প্রেসিডেন্ট হিসাবে, গান্ধীজি তার নমিনিকে দাঁড় করান সীতারামাইয়াকে সুভাষের বিরুদ্ধে। তা সত্ত্বেও সুভাষ জিতে যান। কংগ্রেস অধিবেশনে একটা প্রস্তাব নিয়ে আসে, পন্থ প্রস্তাব, গোবিন্দ বল্লভ, যে প্রেসিডেন্ট আগে ছিল প্রেসিডেন্ট ওয়ার্কিং কমিটি নমিনেট করবে। রেজলিউশনটা আসে যে প্রেসিডেন্ট নমিনেট করার আগে গান্ধীজির অ্যাপ্রুভাল নিতে হবে, যে কোনো কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে গান্ধীজির অ্যাপ্রুভাল নিতে হবে। এই প্রশ্নে সিপিআই, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, পন্থ প্রস্তাবকে সাপোর্ট করে। সুভাষ মাইনরিটি হয়ে যান বিং প্রেসিডেন্ট। সুভাষ গান্ধীজিকে বলেন আপনি বলুন, গান্ধীজি বলে তুমি ঠিক করো। সুভাষকে ফাংশন করতে দিচ্ছিল না, দ্যাট ওয়াজ দি সিচুয়েশন। এবং সুভাষকে তখন পদত্যাগ করতে হয় কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে, কারণ নেহরু চিৎকার করে তুমি কোনো কাজ করছো না, কাজ করতেও দিচ্ছে না, আবার বলছে কাজ করছো না। এই সময় সিপিআই কে তিনি এক্সপেক্ট করেছেন পাশে, সিপিআই গান্ধীবাদীর থেকে সাপোর্ট করলো। পদত্যাগ করার কিছুদিন বাদে সুভাষ বোসকে সাসপেন্ড করলো, যেহেতু তিনি ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছিলেন। কেন কংগ্রেসের পারমিশন ছাড়া এটা করলো? মানে সাসপেন্ড মানে বহিষ্কার প্র্যাকটিক্যালি। সুভাষ রামগড়ে অধিবেশন ডাকলো, তাতে সিপিআই কে আহ্বান করেছিল, লেফট কনসলিডেশন নামই ছিল, এবং বলেছিল যদি এটা শক্তিশালী হয় ভারতবর্ষে একটা কমিউনিস্ট মুভমেন্টের জমি তৈরি হবে। সিপিআই তাতে যোগ দিল না। এগুলো কতগুলি চান্স মিস করে গেছে আর কি, একটার পর একটা। আমার মনে হয় আমরা যদি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যে এই অনুষ্ঠান আমরা শেষ করতে পারবো না, আমি যদি খুব মোটা দাগে আপনাকে জিজ্ঞেস করি যে 1948 সনে কি এমন পরিস্থিতির সৃষ্টি হলো যে শিবদাস ঘোষ আরেকটি কমিউনিস্ট ধারাকে এই যে একটার পর একটা 42 আগস্ট তারা একটা ভুল করেছে। দ্বিজাতি তত্ত্ব, হিন্দু একটা আলাদা জাত, মুসলিম একটা জাত, ভারতবর্ষে ভাগ হোক, এই রেজলিউশনকে তারা সাপোর্ট করেছে। সুভাষ বোস যখন জাপানের সাথে আপোষ করে আইএনএ মুভমেন্ট, ইট ওয়াজ এ ট্যাকটিক্যাল লাইন। সুভাষ কিন্তু সোভিয়েতের বিরুদ্ধে কোনোদিন যুদ্ধ ঘোষণা করেন নাই, এবং শেষ পর্যন্ত তিনি স্টালিনকে রেসপেক্ট জানিয়েছেন যুদ্ধের শেষ হোক, যখন হারছেন আর কি, তাকে জাপানের দালাল বলে চিহ্নিত করলো। এই যে আগাগোড়া এই যে ব্যর্থতাগুলো, এর কারণ অন্বেষণ করতে গিয়ে কমরেড শিবদাস ঘোষ এই সিদ্ধান্ত উপনীত হলেন যে এটা ভুলগুলো হলো কেন। তার কারণ হচ্ছে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি অর্জন করার জন্য যে সংগ্রাম, মার্ক্সবাদকে একটা জীবন দর্শন হিসেবে গ্রহণ করার যে সংগ্রাম, এই সংগ্রামটা তারা কোনোদিন করেন নাই। যেটা লেনিন রাশিয়া করেছিলেন, কংক্রিটাইজেশন অফ মার্ক্সিজম, তার একটা দিক ইন্টারন্যাশনাল সাম্রাজ্যবাদী যুগের ব্যাখ্যা করেছেন। আবার রাশিয়ার মাটিতে কেন মার্ক্সবাদ চাই, কেন টলস্টয় নয়, কেন খ্রিস্টান ধর্ম নয়, কেন অন্যান্য নাগরিক তত্ত্ব নয়, মার্ক্স তুমি চীনের বুকে করেছেন মার্ক্সবাদকে কংক্রিটাইজ করা, এরা এই কাজটা এখানে করেন নাই। কিন্তু 48 সনে যদি আমরা দেখি যে আপনাদের পার্টির এখন পর্যন্ত 3টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে,
ওটা কনভেনশন। তো এই 48 সনে এই শিবদাস ঘোষের তত্ত্বকে ধারণ করে আপনারা এগিয়ে এসেছেন। আমি যদি 48 সন থেকে প্রায় 80 বছরের মতো, মানে বাংলাদেশের এই উপমহাদেশের যদি হিসেব করি, আপনাদের সাফল্যের জায়গাটা কোথায়, যে কোন জায়গাটাতে আপনারা এই যে সিপিআই এর সংশোধনবাদী ধারা বা আপোষকামী ধারার বাইরে আপনারা যে স্বতন্ত্র একটা ধারা তৈরি করার চেষ্টা করলেন, এটি কোন কোন জায়গায় দৃশ্যমান করা যায়? আমাদের পার্টি মহান স্টালিন, মহান মাওসেতুংয়ের নেতৃত্বকে ওরাই শ্রদ্ধার চোখে দেখেছে, কিন্তু কোনোদিন আমরা মস্কো বা পিকিং এর অন্ধ অনুগামী ছিলাম না। বরঞ্চ কমিউনিস্ট সিদ্ধান্ত 1988 সালে বলেছিলেন আন্তর্জাতিক কমিউনিস্ট মুভমেন্ট একটা যান্ত্রিক সম্পর্ক গড়ে উঠছে, দান্দিক সম্পর্কের পরিবর্তে একটা ক্রিটিসিজম তিনি রেখেছিলেন, ভবিষ্যতে এটা একটা বিপদ সৃষ্টি করবে। আবার তাদের থেকে যা শিক্ষা নেওয়ার সেইভাবেই তিনি সূচনা করেছিলেন। ভারতের যে কমিউনিস্ট পার্টি ছিল সেই সময়, তাকে সোভিয়েত ইউনিয়ন, চাইনিজ পার্টি উভয় সাপোর্ট করত। আমাদের বলতে হয়েছে স্টালিন নেতৃত্বকে মানি, মাও সেতুং নেতৃত্বকে মানি, কিন্তু তারা যে পার্টিকে স্বীকৃতি দিচ্ছে এ ঠিক না। এই যে প্রচন্ড লড়াই করে করে আমাদের এগোতে হয়েছে একটা পর্ব। আর বর্তমানে যদি বলেন তাহলে ভারতবর্ষে আমাদের অবস্থান, আমার ধারণা ওখানে আমাদের বিরোধী পক্ষ যারা আছে বামপন্থীদের মধ্যে, আমরা কিন্তু এখন সেকেন্ড পার্টি। ভারতবর্ষের কাশ্মীর, হিমাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড বাদ দিয়ে সমস্ত রাজ্যে আমরা এখন কাজ করছি। সিপিআই আমাদের থেকে এগিয়ে আছে কিছু ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে, নট এজ দ্য পলিটিক্যাল ফোর্স। এর মধ্যে শ্রমিক পার্লামেন্ট অ্যাসেম্বলি দিয়ে বিচার চলবে না, নিশ্চয়ই, বা বামধারার দলগুলিকে তো আমরা সেই দিয়ে বিচার করি না। কিন্তু আমি যদি অ্যাটাচমেন্টের কথা বলি, অর্থাৎ অংশগ্রহণের কথা বলি, যে এই যে ব্যাপক একটা বিস্তৃত জায়গায় আপনারা কাজ করছেন, সেখানে যুব সমাজের অংশগ্রহণ কেমন, নারী সমাজের অংশগ্রহণ কেমন, শ্রমিকদের অংশগ্রহণ কেমন? আমি আপনাকে খুব মডেস্টলি বলতে পারি, ভারতবর্ষের বুকে অ্যাজ এ রিয়েল মার্কসিস্ট পার্টি আর মিলিটারি লেফটিজমের ঝান্ডা বহন করে ছাত্র যুব ইনফ্লো আমাদের পার্টিতে সবচেয়ে বেশি। যদি আপনারা একটু দিকে খোঁজ নেবেন, এখনকার দিনে ছাত্র যুবকদের মধ্যে যত সাংস্কৃতিক অবনমন ঘটছে নানান কারণে, কিন্তু মহান মার্ক্সবাদী চিন্তাধারা, কমিউনিস্ট চিন্তাধারার দ্বারা যখন আমরা যাচ্ছি, তার যারা সিনিয়র সেকশনটাকে আমরাই পাচ্ছি, আমরা অ্যাট্রাক্ট করছি। মহিলা আন্দোলন আমরা ব্যাপকভাবে গড়ে তুলছি। দিল্লি যে দামিনী যে বিখ্যাত আন্দোলন, তাতে আমাদের অংশগ্রহণ ছিল, এবং রাজ্যে রাজ্যে আমরা নারী নিগ্রহ প্রতিরোধ কমিটি আমরা গড়ে তুলেছি। তাতে মহিলাদের ব্যাপক সমাবেশ আছে, বুদ্ধিজীবীরা আছেন, শ্রমিক সংগঠন আছে, কৃষক সংগঠন আছে। আমরা অনেক শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন করছি। বলে আমরা সেদিক থেকে আমাদের নিউ ইনফ্লো অফ দি ক্যাডার্স আমরা হিউজ নাম্বার পাচ্ছি। খুবই ভালো। কিন্তু একটি সমালোচনা তো আপনাদের সম্পর্কে নিশ্চয়ই ভারতবর্ষেও হয়, যে একদিকে আপনারা সংশোধনবাদ বা আপোষবাদের জন্য সিপিআই বা এই ধারার দলগুলির বিরোধিতা করছেন, আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সহযাত্রী হচ্ছেন। আমরা হয়েছি একটি টাইমের জন্য, যখন সিপিএম পাওয়ারে 77 সালে এলো, মানে বামফ্রন্ট যখন ক্ষমতায়, বামফ্রন্ট এলো, আমরা বলি বামফ্রন্ট না, প্র্যাকটিক্যালি সিপিএম এর হয়ে সকলে চলেছে। এই বাকিদের কোনো স্বকীয় অস্তিত্বই ছিল না। সিপিএম ডিকটেটস এভরিথিং। আপনাদের যদি পরিচিত বন্ধু থাকে আপনারা খোঁজ করলে দেখবেন আর কি। এর সাথে আমরা তীব্র বিরোধ হয়েছিল, আগে যখন যুক্তপন ছিল তার মধ্যে আমরা ছিলাম। লেনিন বলে যাননি মানে কমিউনিস্টরা বা লেফটরা গভর্নমেন্টে গেলে কি করবে, পার্লামেন্টে পার্টিসিপেট করা উচিত, এই কথা তিনি বলেছিলেন, টু এক্সপোজ বুর্জোয়া পার্লামেন্ট। সেই সময় কমরেড সিদ্ধার্থ বলেছিলেন আমাদের লক্ষ্য হওয়া উচিত, এতদিন বুর্জোয়া গভর্নমেন্ট যেভাবে শ্রমিক কৃষক আন্দোলনকে ক্রাশ করত, সেখানে শ্রমিক কৃষক আন্দোলনকে আমরা উৎসাহিত করব, পুলিশের দ্বারা আক্রান্ত হতে দেব না। এই প্রশ্নে সিপিএম অন্যদের সাথে আমাদের শার্প ডিফারেন্স হয়। আমরা তখন বলি আমরা তাহলে সাপোর্ট করবো গভর্নমেন্টকে, বাট উইল নট জয়েন। তখন আমরা ছোট, তারা মনে করছে ঠিক আছে মেনে নিলাম, কার্যকরী হতে দেব না, কিন্তু আমরা এটাকে কার্যকরী করাই।
বাইরে মাস সাপোর্টকে ভিত্তি করে। আরো অন্যান্য প্রশ্ন ছিল, সেগুলোর মধ্যে আমি ঢুকছি না। সিপিএম আমাদের সাথে ঐক্য ভাঙলো যখন ইন্দিরা গান্ধী বিরুদ্ধে মুভমেন্ট চলছিল, জেপি মুভমেন্টে সিপিএম জয়েন করলো না, সিপিআই জয়েন করলো না। যে সুযোগটা নিল জনসংঘ করে তার শক্তি বাড়ালো। দ্যাট ওয়াজ এ ডেমোক্রেটিক মুভমেন্ট। লেফটটা জয়েন করলে, লেফটটা রিয়েকশন করলে তার চেহারাটা অন্যরকম হতো। তখন তাদের সাথে ইন্দিরা গান্ধীর সিপিআই ওপেনলি সাপোর্ট করছিল ইন্দিরা গান্ধীকে। সিপিএম এর ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই যে ভারতবর্ষে যে বিজেপি স্ট্রেনথেন হলো তার অন্যতম কারণ কিন্তু এটা একটা ব্যাকগ্রাউন্ডে। সেই সময় সিপিএম আমাদের সাথে এই পয়েন্টে কেন আমরা ক্রিটিসাইজ করেছি, ঐক্য ভাঙলো এবং তারা গভর্নমেন্টে আসার আগে ঘোষণা করলো এসইউসিআই আমাদের সাথে নাই, ফলে কোনো অশান্তি আন্দোলন হবে না। ৭৭ সালে আসার পর সিপিএম গভর্নমেন্ট একের পর এক নন লেফট এবং অ্যান্টি পিপল পলিসি নিয়ে চলছিল। আপনার কৃষকদের উপর গুলি চালিয়েছে, চট্টগ্রাম শ্রমিকদের উপর গুলি চালিয়েছে, বন্দর শ্রমিকদের আন্দোলন গুলি চালিয়েছে, অভিযোগ আন্দোলন করেছে, প্রাইমারি স্তর থেকে ইংরেজি তুলে দিয়েছে, পাশফল তুলে দিয়েছে। এই প্রত্যেকটি ইস্যু নিয়ে আমরা একের পর আমরা আন্দোলন করেছি। তখনও তৃণমূল ছিল না পিকচারে। তৃণমূল জন্ম নিল প্র্যাকটিক্যালি কংগ্রেসের পাওয়ার কনফ্লিক্টকে ভিত্তি করে। আরো অনেক পরে ৯-এর দশকে, গোটা ৮-এর দশকে আমরাই আন্দোলন করছি। আন্দোলন করে আমরা ইংরেজি চালু করিয়েছি। পাশফেল এখনো মানেনি। আমরা একটা বেসরকারি সংগঠন করে পশ্চিমবাংলা কিন্তু এখনো লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে আমরা করে যাচ্ছি এখনো। এরপর সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন বাই দিস টাইম তৃণমূল এসে গেছে। তৃণমূল আমাদের সাথে ঐক্য চেয়েছে, আমরা সে ঐক্যে যাইনি। নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনটা আমরা গড়ে তুলি। এই আন্দোলনে তৃণমূলের ফোর্স নামতে চায়, তাদের একটা মাস ফলিং ছিল, সিপিএম আক্রমণ করছে। আমরা তখন পাবলিক কমিটি করি তৃণমূলকে নিয়ে, নট এস পার্টি ইউনিটি, পাবলিক কমিটি। এই মুভমেন্টটাকে ক্রাশ করার জন্য সিপিএম মানে ব্যাপকভাবে অত্যাচার চালায়, পার্টিকুলারলি নন্দীগ্রামে ব্যাপক অত্যাচার চালায়। মমতা তৃণমূল কিন্তু নন্দীগ্রাম মুভমেন্ট এই জায়গায় দেখ চায় নাই। সিঙ্গুর মুভমেন্ট তৃণমূলের জন্যই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। রেজিস্ট্যান্স স্ট্রাগল আমরা শুরু করেছিলাম, তৃণমূল সেটাকে ফার্স্ট করার জন্য অনশনের দিকে চলে গেল মমতা ব্যানার্জি, ফলে সাইডটেক করে দিল মুভমেন্টটাকে। নন্দীগ্রামের তৃণমূলের যারা লোকাল লিডারশিপ ছিল তারা আমাদের সাজেশন মতো চলছিল। সিপিএম একবার পুড়িয়ে দিয়ে প্রচুর গুলি করে মারলো এবং মাস রেপিং করালো, সামথিং আনপ্রেসিডেন্টেড। রেপিং হয় কিন্তু গভর্নমেন্ট স্পন্সর্ড মাস রেপিং নন্দীগ্রামে ঘটলো। সেকেন্ড টাইম আরেকবার করালো অ্যান্টি সোশ্যাল নিয়ে। এর ফলে ওয়েস্ট বেঙ্গল প্রচন্ড কমোশন সৃষ্টি হয়। প্র্যাকটিক্যালি সিপিএম এর ডিফিটের অন্যতম কারণ, এমনিতে সিপিএম এন্টার গভর্নমেন্টেই চালিয়েছে হোল পিরিয়ডটা। এখানে আমি আরেকটা কথা বলবো, লেফটিজমের একটা গ্লোরিয়াস পিরিয়ড ছিল, আমরাও ছিলাম জয়েন্টলি 5-এর দশক আপ টু 1966। মুভমেন্টের পর মুভমেন্ট চলছিল। পাওয়ার আসার পর থেকেই সিপিএম এর মানে চেঞ্জ হতে থাকে, মোর ক্লোজ রিলেশনশিপ উইথ দি বুর্জোয়া ক্লাস গভর্নমেন্টে থাকার জন্য আর কি, এবং নন স্ট্রাগলিং অ্যাটিটিউডটা আসতে থাকে। আগে যতটুকু স্ট্রাগল করতো, রিভিশনিস্ট পার্টি হয়েও স্ট্রাগল করছিল আর্লিয়ার পিরিয়ডে, পরের দিকে সেটা করছিল না। ৭৭-এ এসে পাওয়ারে থাকার জন্য এন্টার পুলিশ পার্টি কন্ট্রোল, পুলিশে কোনো আপেক্ষিক নিরপেক্ষতা বলে কিছু নাই। অ্যান্টি সোশ্যাল বাহিনী গড়ে তুলল, পুলিশ অ্যান্টি সোশ্যাল বাহিনী, আর সুযোগ সুবিধা দিয়ে দল। এন্টার পার্টির মধ্যে আগে যতটুকু বামপন্থার চর্চা ছিল সেগুলো বন্ধ হয়ে গেল। এই শক্তি নিয়ে যখন ক্রাশ করছে নন্দীগ্রাম মুভমেন্টকে সেভ করার জন্য, আমরা তখন বললাম সিপিএম এই অ্যাটাকটা ফ্যাসিস্টিক অ্যাটাক। সিপিএম পাওয়ারে থাকলে আরো অত্যাচার করবে, ফলে সিপিএম গভর্নমেন্ট মাস্ট গো। এই ছিল আমাদের স্লোগান। এটা এরকম সিপিএম সরকারের পতনে আমরা স্লোগান তুলি নাই, কিন্তু এবার আমরা তুললাম। সেকেন্ড, আমরা বললাম আমাদের আরেকটা লক্ষ্য ছিল নন্দীগ্রাম মুভমেন্টে সামনে নিয়ে আসে বুর্জোয়া মিডিয়া তৃণমূলকে, অথচ আর্কিটেক্ট ছিলাম আমরা।
সেটা গভর্নমেন্টও জানে, অন্যরাও জানে, যে কারণে সিপিএম আমাদের 161 জন নেতাকর্মীকে মার্ডার করিয়েছে। কমরেড আমির আলী হালদার সহ আমাদের ইম্পর্টেন্ট লিডার 49 জন এখনো যাবজ্জীবনে আছে আমাদের দলের সিপিএম পিরিয়ডে। ফলে নন্দীমা মুভমেন্টের ক্রেডিট নিয়ে তৃণমূল ভোটে জিতুক, এটা আমরা চাইছিলাম না। থার্ডলি, তৃণমূল এন্টার স্লোগানটাকে নিয়ে যাচ্ছে অ্যাগেন্স্ট লেফটিজম, অ্যাগেন্স্ট মার্কসিজম। আমরা কন্ডিশন দিলাম, এই ভোটে কিন্তু তুমি মাঝভাগ বামপন্থার বিরুদ্ধে আক্রমণ করা চলবে না। তৃণমূলের প্রয়োজন ছিল আমাদের পাওয়ার, এই কারণে তখন একটা টেম্পোরারি ইউনিটি। একই সাথে আমরা বলেছি কিন্তু দি মোমেন্ট তৃণমূল ইজ ইন পাওয়ার, আমরা কিন্তু রাস্তার আন্দোলনে আছি। এবং আমাদের পার্টি কিন্তু প্রথম তৃণমূল গভর্নমেন্ট আসার পরেই আমরা মুভমেন্ট শুরু করেছি। এখন বিজেপি ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল মমতা ব্যানার্জি আবার বামদেরকে সঙ্গে চাইছে। এখন সিপিএম কেও তারা আহ্বান জানিয়েছে, নিশ্চয়ই আপনাদেরকে আহ্বান জানিয়েছে। তো পশ্চিমবঙ্গের এই যে নতুন ডায়ালেকটিক্সটি তৈরি হলো, নতুন একটা প্রেক্ষাপট তৈরি হলো, এই প্রেক্ষাপটে আবার কি এরকম হতে পারে যে বাম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি ঠেকানোর জায়গায় একটা নতুন ধারার ঐক্য তৈরি হতে পারে? এর কোনো সুযোগই নেই। প্রথমত তৃণমূল নিজে একসময় বিজেপির সাথে চলেছে, একটা দিক। তৃণমূলের হচ্ছে অনলি ইন্টারেস্ট বিজেপি ঠেকানো, হচ্ছে তার হচ্ছে নিজে গভর্নমেন্টের পাওয়ারে থাকা। এবং তৃণমূল এখন খুব আনপপুলার পশ্চিমবাংলায়, এই কয়েক বছরের তার মিসরুলে আর কি, এবং এটা ঘটবে আমরা জানতাম। ফলে আমাদের দিক থেকে অন্তত এই প্রশ্ন নেই। সিপিএম কি করবে, সিপিএম পার্টি উইল ডিসাইড। তারা বলেছে তারা যাবে না। তৃণমূল যদি আবার আনপপুলার হয়, তাহলে বিকল্প কি আবার বামফ্রন্ট নাকি নতুন কোন শক্তি, আপনি কি দেখেন? বামফ্রন্ট আসতে পারে, বামপন্থীরা আসতে পারে, বামফ্রন্টও আসতে পারে। আমার সাথে যখন প্রকাশ করার দেখা করতে এসেছিল কলকাতায়, আমি বলেছি শুধু কনভেনশন মিছিল করে কিছু হবে না, চাই মিলিটেন্ট ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট, পিপলস মুভমেন্ট, এর মধ্যে দিয়ে যদি পাবলিককে সংহত করা যায়, আর আদর্শগত ক্ষেত্রে হিন্দু ধর্মীয় মৌলবাদ এবং সাম্প্রদায়িকতা ফাইট করা, ইডিওলজিক্যাল ফিল্ডে, কালচারাল ফিল্ডে, এই দুটো জিনিস ছাড়া এটাকে আটকানো যাবে না। তাহলে সেই ক্ষেত্রে কি আবার এসইউসিআই, বামফ্রন্ট, সিপিআই, তাদের মধ্যে ঐক্যের একটা সম্ভাবনা আপনি দেখেন? যদি এইগুলি তারা মেনে নেয়, একটা ঐক্য তো গড়ে উঠেছে। সিপিআই যখন আমাদের কাছে, সিপিএম যখন আমাদের কাছে এলো, উই অ্যাকসেপ্টেড, তাতে আমরা এই কথাগুলি বলেছি। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আরো বিস্তারিত কথা বলব। প্রিয় দর্শক, আমরা কথা বলছি ভারতের প্রখ্যাত মার্ক্সবাদী, সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া, কমিউনিস্টের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের সঙ্গে। আমরা বিরতির পরে আরেকটু বিস্তারিত তাত্ত্বিক আলোচনায় যাব, যার সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ আসবে। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন।